রাশিয়ার এক শহরে ভয়ঙ্কর 5 জন অ্যাসাসিনের তাণ্ডবে শহরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠতে থাকে। আর সেই 5 জন অ্যাসাসিন খুবই নির্মম এবং তাদের নিজেদের স্টাইলে মানুষ খুন করতে থাকে। এই কারণেই এক শুটারকে দায়িত্ব দেওয়া হয় 5 জন অ্যাসাসিনকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য। এখন সেই শুটার কি পেরেছিল এই 5 জন অ্যাসাসিনকে খতম করতে? মুভির নাম অ্যাসাসিন ক্লাব। সম্পূর্ণ মুভি জুড়ে শুধুমাত্র অ্যাসাসিনদের তাণ্ডব। যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা লিসেক নামের একজন রাশিয়ান গ্যাংস্টারকে দেখতে পাই। তাকে দেখা যায় সে তার বাসাতে আপন মনে শেভ করছিল। ঠিক ওই সময়ে তার বাসার মধ্যে একজন অ্যাসাসিন ঢুকে পড়ে আর তাকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে অ্যাসাসিনের হাতে থাকা একটি চাকু ঢুকিয়ে দেয় লিসেকের হৃৎপিণ্ডের মধ্যে। বাহিরে শোরগোলের আওয়াজে লিসেকের একমাত্র মেয়ে জিনা বাহিরে চলে আসে আর সে দেখতে পায় যে একজন অ্যাসাসিন তার বাবাকে মেরে ফেলছে। এই কাহিনী দেখে সে ওই জায়গাতেই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তবে সেই অ্যাসাসিন ঘুরে উঠে একটি গুলি করে দেয় জিনার দিকে। তবে গুলিটি জিনার মাথায় না লেগে তারা বাহুতে লাগে আর জিনা এভাবেই ওই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় আর বাইরে বেরিয়ে বাড়ির বাইরে থাকা সকল সিকিউরিটিদেরকে ডাকতে থাকে। আর এদিকে দেখা যায় ভেতরে অ্যাসাসিন লিসেককে মারার পরে তার হাতের একটি আঙ্গুল কেটে নিচ্ছে। এই ঘটনার 7 বছর পরের একটি সিন দেখানো হয়, যেখানে দেখা যায় যে মুভির নায়ক মর্গ্যান একটি বিল্ডিং এর মধ্যে থেকে তার স্নাইপারে বুলেট লোড করে নিয়ে স্নাইপার অ্যাসেম্বল করতে থাকে। মূলত এই মর্গ্যান নামের লোকটি একজন শুটার আর সে বর্তমানে একটি অ্যাসাসিনদের ক্লাবের হয়ে কাজ করে। তাকে সেই ক্লাব থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করার অর্ডার দেওয়া হয় আর সে তার এই স্নাইপার দিয়ে মানুষদেরকে হত্যা করে থাকে। আর মর্গ্যান যেই ক্লাবে কাজ করে সেই ক্লাবের লিডারের নাম হচ্ছে কর্ডওয়েল। এখানে আমরা দেখতে পারি যে মর্গ্যান তার স্নাইপার অ্যাসেম্বল করে নেওয়ার পরে উপরের বিল্ডিং থেকে দূরের একজনের মাথার খুলি টার্গেট করে বসে রয়েছে। যখন মর্গ্যান সেই লোকের উপরে শুট করতেই যাবে ঠিক ওই সময় কেউ একজন দূরের আরেক বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে মর্গ্যানের পেটের মধ্যে ফায়ার করে দেয় আর এই কারণে তার হাতের টিকারে চাপ লেগে যে বুলেট বেরিয়ে যায়। তবে এই যাত্রাতে লোকটি প্রাণে বেঁচে যায়। মর্গ্যান কোন রকমে নিজেকে সামলে নিয়ে দেখতে পায় যে সে যেই বিল্ডিং এর মধ্যে রয়েছে সেই বিল্ডিং এর চারপাশে বহু সংখ্যক অ্যাসাসিন এসে ঘিরে নিয়েছে। তাই সে এবার নিজেকে বাঁচানোর জন্য আগে দুইটা স্মোক গ্রেনেড ফেলে দেয় আর চারপাশে ধোঁয়া দিয়ে অন্ধকার করে দেয়। চারিদিকে ধোঁয়ায় যখন অ্যাসাসিনরা কিছুই দেখতে পারছিল না, এবার মর্গ্যানকে মেরে ফেলার জন্য তারা চারিদিকে ব্ল্যাঙ্ক ফায়ার করা শুরু করে। আর এদিকে মর্গ্যান একজনকে মেরে তাকে সাথে করে নিয়ে বিল্ডিং থেকে নিচে লাফিয়ে পড়ে। বিল্ডিং থেকে নিচে পড়ার পরে মর্গ্যান একটি গাড়ি নিয়ে সেই জায়গা থেকে পালানো শুরু করে। তবে সেই অ্যাসাসিন গুলো বিল্ডিং এর বাইরে চলে আসে আর গাড়ি নিয়ে মর্গ্যানের গাড়ির পিছু করতে শুরু করে। তবে এর মধ্যে সেই অ্যাসাসিনদের মধ্যে একজন দূরে থেকে স্নাইপার দিয়ে টার্গেট করে মর্গ্যানের গাড়ির চাকাতে আর এক ফায়ার করে দিলে দেখা যায় যে মর্গ্যানের গাড়িটি টায়ার ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে সেখানে উল্টে যায়। যখন বাকি অ্যাসাসিন গুলো মর্গ্যানের গাড়ির কাছে পৌঁছায় তারা দেখতে পায় যে সেই গাড়ির মধ্যে মর্গ্যান নাই। যখন তারা চারপাশে খোঁজাখুঁজি করছিল ঠিক ওই পাশ থেকে কোথায় থেকে স্নাইপার বুলেট এসে এক একজনের কপাল ফুটো হয়ে যেতে থাকে। সেই সাথে তাদের চারপাশে শুরু হয় আতর্কিত স্নাইপার শট। এখানে অ্যাসাসিন গুলো বুঝতে পারে যে মর্গ্যান হয়তো কোথাও লুকিয়ে থেকে স্নাইপার দিয়ে তাদের উপরে শট নিচ্ছে। তাই যদি তারা এখানে দাঁড়িয়ে থাকে তবে এক একজনের খুলি উড়িয়ে যেতে থাকবে। তারা নিজেদের বাঁচানোর জন্য আপাতত মর্গ্যানকে ছেড়ে দেয় আর সেই জায়গা থেকে পালিয়ে যায়। এমন এক ভয়ঙ্কর মিশন কমপ্লিট না করেই মর্গ্যান নিজের জান বাঁচিয়ে যখন হোটেলে ফিরে আসে তখন তাকে কল করে বসে তাদের ক্লাবের লিডার কর্ডওয়েল। মর্গ্যান তার পেটে লাগা বুলেটটি বের করতে করতে তার টিমের লিডার কর্ডওয়েলের সাথে কথা বলতে শুরু করে আর তাকে তার সাথে ঘটা সকল ঘটনা বলতে থাকে। ঠিক ওই সময়ে মর্গ্যানকে কল করে তার স্ত্রী সোফিয়া। এখানে আমরা দেখতে পাই যে মর্গ্যান আহত হওয়ার পরেও তার স্ত্রীর সাথে একদম নর্মাল ভাবে কথা বলছিল আর তাকে বলতে থাকে যে খুব দ্রুতই সে তার পরিবারের কাছে ফিরে আসবে। মুভির সিন শিফট হলে আমরা ফ্রান্সের ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের চেম্বার দেখতে পাই, যেখানে দেখা যায় একজন অফিসার মনিটরের মধ্যে কিছু ছবি দেখিয়ে তাদের ডিপার্টমেন্টের অফিসারদেরকে বলছিল রাশিয়া থেকে কয়েকজন ভয়ঙ্কর অ্যাসাসিন এসেছে ফ্রান্সে আর যারা বিভিন্ন ধরনের মানুষকে নির্দ্বিধায় মেরে ফেলছে। তাই আর কোনো সাধারণ মানুষের প্রাণ হারানোর আগে যেভাবেই হোক এই কয়েকজন অ্যাসাসিনকে ডাউন করতে হবে। এদিকে আমরা মর্গ্যানকে দেখতে পাই যে তার ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা ও প্রয়োজনীয় অস্ত্রপাতি লোড করে নিয়ে তার গোপন আস্তানা থেকে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই যে সেখান থেকে এসে মর্গ্যান তার মেয়ের স্কুলে এসেছিল, যেখানে তার সাথে দেখা হয় তার স্ত্রী সোফিয়ার সাথে। রাতের বেলা যখন সোফিয়া দেখতে পায় যে তার হাজবেন্ড মর্গ্যানের পেটের মধ্যে কাটা দাগ, এবার সোফিয়া তাকে জিজ্ঞেস করতে থাকে যে বলো তুমি আসলে কি কাজ করো। কিন্তু এখানে মর্গ্যান
মর্গান তাকে ভুলি ভালিয়ে বোঝায় যে বাইক অ্যাক্সিডেন্টে পড়ে যে তার পেটে এমন ক্ষত হয়েছে। আসলে এখানে বোঝা যায় যে স্বয়ং মর্গানের স্ত্রীও জানে না যে মর্গান ক্লাবের হয়ে কাজ করে আর সে একজন শার্প শুটার। সেই রাতে মর্গান যখন তার স্ত্রীকে নিয়ে মার্কেট থেকে বাসায় ফিরছিল, ঠিক ওই সময়ে একজন অ্যাসাসিন পেছন থেকে মর্গানের উপরে আক্রমণ করে বসে। কিন্তু এবার মর্গান ঘুরে উঠে সেই লোকের গলার মধ্যে একটি রশি পেঁচিয়ে ধরে, তার সাথে মারামারি করতে শুরু করে। আর এভাবেই সেই লোকটার সাথে ধস্তাধস্তি করতে করতে মর্গান একটি চাকু বের করে নিয়ে সেই লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই হত্যা করে। নিজের চোখের সামনে তার স্বামীর এই কাহিনীগুলো দেখে সোফিয়া একদম আকাশ থেকে পড়ে। এবার সেই মৃত লোকটির মুখের একটি ছবি তুলে নিয়ে মর্গান তার স্ত্রীকে সাথে নিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করে। পরের দিন সকালেই মর্গান চলে আসে অ্যাসাসিনের ক্লাবের লিডার কর্ডওয়েলের কাছে। কর্ডওয়েলকে গতকালের সকল ঘটনাই তাকে বলতে থাকে, সেই সাথে ওই লোকের ছবি দেখে বলতে থাকে যে এই লোকটি তার উপরে গতকাল রাতে আক্রমণ করেছিল। এমনকি সেদিন সে যখন গ্যাংস্টারকে শুট করতে যাচ্ছিল, অন্যদিক থেকে বেশ কিছু স্কোয়াডের সদস্য তার পেটের উপরেও স্নাইপার দিয়ে আক্রমণ করেছিল। এখানে মর্গান জানতে চায় যে এই লোকগুলো আসলে কারা আর কেন তাকে বারবার হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখানে কর্ডওয়েল তাকে একটি আমেরিকান নেভি সিলের গ্রুপ ফটো দেখিয়ে বলতে থাকে যে এদের মধ্যে থেকে এই লোকটিকে $1 মিলিয়ন দেওয়া হয়েছে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু কেন দেওয়া হয়েছে তার উত্তর আমি তখনই দেব যদি তুমি আমার বলা 5 জন মানুষকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু এসব কথা শুনে মর্গান বলতে থাকে তোমার ক্লাবে কাজ করতে এসে আমি অনেক নিরপরাধ মানুষকে নিজের হাতে হত্যা করতে বাধ্য হয়েছি। তাই মর্গান তাকে সাফ জানিয়ে দেয় যে সে নতুন করে আর কাউকে হত্যা করবে না। কিন্তু এখানে কর্ডওয়েল তাকে বলতে থাকে যে এই 5 জন মানুষ কোনোভাবেই সাধারণ বা নিরপরাধ মানুষ নয়। এই 5 জন হলো পুরো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস মানুষ। কর্ডওয়েল তার সামনে থাকা মনিটরের মধ্যে এক একজন অ্যাসাসিনের পরিচয় বের করতে থাকে আর তাদের সাথে মর্গানকে পরিচয় করিয়ে দিতে থাকে। প্রথমে সে পরিচয় করিয়ে দেয় একজন অ্যাসাসিন যার নাম হচ্ছে রাইডার। এই ভয়ঙ্কর লোক তার সামনের শিকারকে ধরে এনে কেটে কেটে কুচি কুচি করে মারে আর তারপর সেই মানুষের মাংসগুলো সে রান্না করে খেয়ে ফেলে। দ্বিতীয় অ্যাসাসিনের নাম হচ্ছে পাবেলো মার্টিনেজ। সে তার শত্রুকে কোনোভাবেই রক্তপাত করে না, বরং তার শত্রুদের খাবারের মধ্যে মারাত্মক বিষ মিশিয়ে তাদেরকে সাইলেন্ট ভাবে মেরে ফেলে। 3 নম্বর অ্যাসাসিনের নাম হচ্ছে ইউকো। এই ইউকো নামের অ্যাসাসিন তার প্রতিপক্ষকে ব্লেড দিয়ে কুপিয়ে কুপিয়ে খুব খারাপ ভাবে জখম করে, তারপরে সেই কাটা জায়গার মধ্যে লবণ অথবা মরিচের গুঁড়ো ঢুকিয়ে খুবই কষ্ট দিয়ে হত্যা করে। 4 নম্বর অ্যাসাসিনের নাম হচ্ছে দিমির। তার মানুষ মারার স্টাইল হচ্ছে যে প্রত্যেকটা শিকারকে কেটে কেটে মেরে ফেলার পরে সে ওই ডেড বডিকে রেপ করে। আর 5 নম্বর অ্যাসাসিনের নাম হচ্ছে ফল। এই ফল্ক নামের অ্যাসাসিন তার প্রত্যেকটা শিকারকে বিভিন্ন নিয়মে হত্যা করার পরে প্রত্যেকটা মৃত ব্যক্তির হাতে থেকে একটি করে আঙ্গুল কেটে তারা বাসায় নিয়ে আসে। তবে এখানে বিপত্তি হলো যে এই ফল্ক নামের অ্যাসাসিনকে কেউ আজ পর্যন্ত চোখে দেখেনি। কিন্তু এই ফল্ক নামের অ্যাসাসিন এতটাই ডেঞ্জারাস যে সে বাজ বিচার না করে হত্যা করে। এমনকি তার হাতে থেকে দুধের বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউই তার হাত রেহাই পায় না। কর্ডওয়েল এবার মর্গানকে বলতে থাকে যদি সে এই 5 জন অ্যাসাসিনকে একে একে মেরে তার রাস্তা সাফ করে দিতে পারে তবে সে মর্গানকে বলবে যে কে তাকে হত্যা করতে চায়, কারণ এটা একটা অ্যাসাসিন ক্লাব। কে কার পেছনে শত্রুতা করছে বা কে কাকে হত্যা করতে চায় এটা বলা তাদের সম্পূর্ণ নিয়মের বাহিরে। তাদের প্রধান কাজ হচ্ছে যে তাদের সামনের টার্গেটকে শেষ করে দেওয়া। যাই হোক, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এবার মর্গান রাজি হয় যে এই 5 জন অ্যাসাসিনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই 5 জনকে বাঁচিয়ে রাখা পৃথিবীর সাধারণ মানুষদের জন্য হুমকি স্বরূপ, কারণ এরা শুধু গ্যাংস্টার নয় বরং এদের নজর থেকে নিরীহ এবং নিরপরাধ মানুষরাও বাদ পড়ে না। বাসায় ফিরে মর্গান সকল ওয়েপন এবং স্নাইপার গুলো সেট আপ করে নিতে থাকে। এবার সে তার রুমের প্রত্যেকটা কোনায় ছোট ছোট ক্যামেরা লাগিয়ে রাখে আর তার নিজেরই জুতার মধ্যে একটি রইল। এমনকি মর্গান তার রুমের ফ্লোরের মধ্যে ছোট ছোট জিপিএস ট্র্যাকার গুলো ছড়িয়ে রাখে। এবার সে তার ল্যাপটপের মধ্যে থেকে তার পুরো ফ্যামিলি ডিটেলস ডিলিট করে দেয়। সকল রকম প্রিপারেশন কমপ্লিট করে মর্গান বেরিয়ে পড়ে এক একজনকে খতম করার জন্য। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে সেই 5 জন অ্যাসাসিনের মধ্যে থেকে দিমির নামের সেই অ্যাসাসিনের বাসায় একজন মহিলা আসে। এই মহিলার নাম নমি। এখানে দেখা যায় নমি কিছু না বলে হঠাৎ দিমিরের সামনে চলে আসে আর তার হাত থেকে একটি চাকু বের করে দিমিরের গলা ফাঁসিয়ে দেয়। এই ঘটনার পরে আমরা একজন পুলিশ অফিসার লিওনকে দেখতে পাই যে একটি
লকারের সামনে আসে আর 115 নাম্বার লকার থেকে একটি পার্সেল নিয়ে যায়। লিওন যখন সেই পার্সেলটি তার অফিসে নিয়ে যায়, এবার ওই পার্সেলটি খোলার পরে দেখা যায় যে সেই পার্সেলের মধ্যে ছিল মানুষের হাতের কাটা আঙ্গুল। পার্সেলের মধ্যে এমন কাটা আঙ্গুল দেখে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের অফিসার জেনি জিজ্ঞেস করতে থাকে যে এই কাটা আঙ্গুলগুলো তোমাকে কে পাঠিয়েছিল। তবে এখানে ইন্সপেক্টর লিওন তাকে কিছুই বলতে পারে না। সে বলতে থাকে যে শুধুমাত্র তার কাছে একটি অজ্ঞাতনামা কল এসেছিল আর সেই ফোন থেকেই এই লকারের ঠিকানা দিয়েছিল। জেনি নামের এই মেয়েটিকে তো তোমরা চিনতেই পারছো, যাকে তোমরা মুভির শুরুতে দেখেছিলে। সে হচ্ছে গ্যাংস্টার লুসেকের মেয়ে। ওই ঘটনার 7 বছর পরে আজকে জেনি একজন ফ্রান্সের ইন্টেলিজেন্সি টিমের বড় কর্মকর্তা হয়েছে আর এই চাকরিতে ঢুকেছে শুধুমাত্র তার বাপের হত্যার প্রতিশোধ নিতে। তার জুনিয়র অফিসার লিওনের কাছে কোনো সৎ উত্তর না পাওয়ার পরে এবার জেনি তাকে বলতে থাকে যে চোখ কান খোলা রেখে ডিউটি করার জন্য। অফিস থেকে যখন বের হয়ে লিওন বাসায় ফিরছিল, ঠিক ওই সময় তার উপরে হামলা করে বসে মর্গ্যান লিওনকে মারার পরে তাকে সরাসরি বলতে থাকে, দেখ তোর কাছে মাত্র 5 মিনিট সময় রয়েছে, তুই 115 নম্বর লকার থেকে যে পার্সেলটি নিয়েছিলি তার মধ্যে আসলে কি ছিল, আর যে তোকে পার্সেলটি দিয়েছিল ওই লোকের ঠিকানা আমার লাগবে। লিওন নিজেকে বাঁচানোর জন্য এখানে সকল সত্যি কথাই মর্গ্যানকে বলে দেয়। তবে সে এটাও জানিয়ে দেয় যে এর মধ্যে কাটা আঙ্গুল থাকলেও এই পার্সেলটি তাকে কে পাঠিয়েছিল তার ঠিকানা সে এখনো বের করতে পারেনি। যখন মর্গ্যান জানতে পারে যে পার্সেলের মধ্যে মানুষের কাটা হাতের আঙ্গুল ছিল, এবার তার সন্দেহ হতে থাকে যে এই পার্সেলটি হয়তো তাকে ফল্ক নামের অ্যাসাসিন পাঠিয়েছিল। লিওনের কাছ থেকে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে এবার মর্গ্যান তার বাসায় ফিরে আসে আর ল্যাপটপের মধ্যে তাদের ডার্ক ওয়েবে সকল অ্যাসাসিনদের লিস্ট খুঁজতে থাকে। ঠিক ওই সময়ে মর্গ্যানের মোবাইলে কল করে বসে নমি নামের সেই লেডি কিলার। এবার নমি মর্গ্যানকে বলতে থাকে, আমি জানি কেউ তোকে সুপারি দিয়েছে কুখ্যাত 5 জন অ্যাসাসিনকে হত্যা করার জন্য, তবে আমি তোকে জানিয়ে রাখি সেই 5 জনের মধ্যে একজন দিমিরকে আমি আগেই সরিয়ে দিয়েছি আর বাকি 4 জনকেও আমি নিজের হাতে সরিয়ে দেব। তবে তুই যদি আমার রাস্তায় এসে নাক গলাস তবে তোকেও আমি এই লিস্টে শামিল করে দেব। নমি যখন এই কথাগুলো বলছিল, এদিকে মর্গ্যান চালাকি করে নমির সেই নাম্বারটি তার ট্র্যাকারে বসিয়ে দেয় আর নমির লোকেশন খুঁজতে থাকে। কিন্তু যতবারই সে এই কাজটি করতে যায় ততবারই নমির লোকেশন আননোন দেখাতে থাকে। বরং এখানে নমি তাকে অবাক করিয়ে দিয়ে বলতে থাকে, তুই যে ফল্ক নামের অ্যাসাসিনকে খুঁজছিস সেই ফল্ক আর কেউই না, স্বয়ং তোদের ক্লাবের লিডার কর্ডওয়েল নিজেই। আর তোদের লিডার কর্ডওয়েল যেই ডিমিন নামের অ্যাসাসিনকে তোদের মারতে পাঠিয়েছিল সে ছিল আমেরিকার নেভি সিলের সদস্য। এমন বড় বড় দুইটা তথ্য পাওয়ার পরে মর্গ্যান তার কম্পিউটারে বসে তাদের ডার্ক ওয়েবের ডাটাবেজে সকল খুঁটিনাটি খুঁজে বের করতে থাকে। এখানে সে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে যে আসলে তাদের অ্যাসাসিন ক্লাবের লিডার কর্ডওয়েল যেই দিমির নামের লোককে মারার জন্য পাঠিয়েছিল, এই দিমির কোনো অ্যাসাসিন ছিল না, বরং সে ছিল আমেরিকান নেভি সিলের সদস্য। এবার সে দিমিরের প্রোফাইলে ঢুকে তার ডিটেলস গুলো খোঁজার সময় হঠাৎ তার সামনে একটি ছবি ভেসে ওঠে। সেখানে দিমির যখন নেভি সিলে জব করতো সেখানের একটি গ্রুপ ফটো সে দেখতে পায় আর এই গ্রুপ ফটোই মিশন শুরু করার আগে কর্ডওয়েল মর্গ্যানকে দেখিয়েছিল। কিন্তু এখানে মর্গ্যান দেখতে পায় যে সেই আর্মির গ্রুপ ফটোর মধ্যে স্বয়ং তাদের এজেন্সির লিডার কর্ডওয়েল রয়েছে। মানে সেদিন কর্ডওয়েল তাকে এই ছবির অর্ধেক দেখিয়েছিল। এই কাহিনী দেখার পরে তার মাথা পুরাই খারাপ হয়ে যেতে থাকে, কারণ এ পর্যন্ত সে যার হয়ে কাজ করে আসছে সেই কিনা তাকে মারার জন্য অ্যাসাসিনদের সুপারি দিয়েছে। মর্গ্যান তার হাতে একটি গান নিয়ে কর্ডওয়েলের রুমে ঢুকে পড়ে আর তার হাতে থাকা দিমিরের সেই গ্রুপ ফটো তাকে দেখিয়ে বলতে থাকে, আমি তোর কথা মতো কতই না নিরীহ মানুষের প্রাণ নিয়েছি আর তুই কিনা আমাকে মারার জন্য তোর অন্য অ্যাসাসিনদেরকে আমার পেছনে ফেলে দিয়েছিস। যখন কর্ডওয়েল বুঝতে পারে যে সে মর্গ্যানের হাতে ধরা পড়ে গেছে, এবার সে আসল কাহিনীগুলো তাকে বলতে থাকে। সে বলতে থাকে যে তোমাকে হত্যা করার অর্ডার এসেছে ডার্ক ওয়েব থেকে। যখন এই কাহিনীটা আমার চোখে পড়ে তখন আমি সিদ্ধান্ত নেই যে আমার পালিত অন্য অ্যাসাসিনদের দিয়ে এই কাজটি করাবো, কারণ যদি এই অর্ডারটি আমি কনফার্ম না করি তবে অন্য কেউ ঠিকই কনফার্ম করে ফেলবে আর তারা তোমাকে মারার জন্য পেছনে পড়ে যাবে। আমি চাই না যে তুমি এত তাড়াতাড়ি মারা যাও। আর ডার্ক ওয়েবের এই অর্ডার গুলো আর কেউ নয়, স্বয়ং সেই 5 জন অ্যাসাসিনই নিয়েছিল আর এই 5 জন অ্যাসাসিনই তোমাকে 2 বার মারার চেষ্টা করেছিল। আসলে আমি তোমাকে মারতে নয় বরং কৌশলে বাঁচাতে চেয়েছিলাম। আর তুমি এটা খুব ভালো করে জানো যে ডার্ক ওয়েবের সকল সিক্রেট সবার সামনে রিভিল করা যায় না। যাই হোক, এখানে মুভির কাহিনী পুরোই 180 ডিগ্রি ঘুরে যায় আর এই কারণে মর্গ্যান আসলে বুঝতে পারছিল না যে সে এখন কাকে বিশ্বাস করবে। তবে অনেকক্ষণ ভাবার পরে মর্গ্যান তাদের এজেন্সির লিডার কর্ডওয়েলকে বিশ্বাস করে নেয় আর কর্ডওয়েলের কথা মতো তার পরবর্তী টার্গেট পাভেলো মার্টিনেজকে খুঁজতে শুরু করে, কারণ যে করে হোক এই 5 জন অ্যাসাসিনকে ডাউন করতেই হবে, তা না হলে তারা উল্টাই মর্গ্যানকে মেরে দিবে। মর্গ্যান মার্টিনেজের বাসার ঠিকানায় চলে আসে আর দূরে থেকে তার স্নাইপার সেট করে নিয়ে মার্টিনেজের জন্য অপেক্ষা করতে থাকে। যখন সে দেখতে পায় যে মার্টিনেজ বাইরে বের হয়ে এসেছে, এবার সে প্রিপারেশন নেয়
স্নাইপার দিয়ে হেডশট দেওয়ার জন্য। মর্গ্যান তার ট্রিগার চেপে দেবে, ঠিক তার আগের মুহূর্তেই মার্টিনেজের ছোট্ট একটি মেয়ে তার স্নাইপারের সামনে চলে আসে। এই কাহিনী দেখে মর্গ্যান আর মার্টিনেজের মাথায় হেডশট দিতে পারে না, কিন্তু সে তাকে ছেড়েও দেয় না। এবার সে স্নাইপার ওই জায়গাতেই ফেলে রেখে একটি সাইলেন্সার লাগানো গান তুলে নেয়, আর সেই গান দিয়েই সে মার্টিনেজের পেছনে যেয়ে তাকে হোস্টেজ করে নেয়। কিন্তু এখানে মর্গ্যান মার্টিনেজের কাছে জানতে পারে যে তাদের এজেন্সি লিডার কর্ডওয়েল তাকে যা কিছু বলেছিল তার সবই সত্য, আর এরা 5 জনে মিলেই মর্গ্যানকে মারার জন্য একই অর্ডার নিয়েছিল। তবে এখানে মার্টিনেজ তাকে আশ্বস্ত করে যে মর্গ্যান যদি তাকে ছেড়ে দেয় তবে সে তাকে আর হত্যা করবে না, বরং ডিলটি ক্যান্সেল করে সে মর্গ্যানকে এই মিশনে হেল্প করবে। এখানে মার্টিনেজ জানায় যে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে, আর যদি সে মারা যায় তবে তার এই মেয়েটিকে দেখার জন্য আর কেউই থাকবে না। আসলে মর্গ্যানেরও এমন ছোট্ট একটি কিউট মেয়ে ছিল, যার কারণে এই মেয়ের দিকে তাকিয়ে মর্গ্যানের মনে মায়া হয়। তাই সে মার্টিনেজকে এবারের জন্য ক্ষমা করে দিয়ে তাকে বিশ্বাস করতে শুরু করে। এরপরে তারা দুজনে প্ল্যান মোতাবেক চলে যায় 3 নম্বর অ্যাসাসিন ইউকোর আস্তানায়। ইউকোর বাসায় ঢুকে মর্গ্যান তার হাতে থাকা সাইলেন্সার লাগানো গান দিয়ে ইউকোর পেটে শুট করে দেয়, আর ইউকো মাটিতে পড়ে যায়। কিন্তু যখন সে ইউকোর কাছে যায়, ইউকো আবার উঠে দাঁড়ায় আর উল্টা মর্গ্যানকেই মারতে শুরু করে। আসলে এই ইউকো সবসময় তার পেটের মধ্যে একটি বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতো। এখানে শুরু হয় দুজনের মারাত্মক রকমের মারামারি। তবে এখানে ইউকো তার ব্লেড চালাতে থাকে অত্যাধিক কড়াভাবে। সে তার হাতে থাকা ব্লেড দিয়ে মর্গ্যানের দিকে ছুড়ে দিতে থাকে আর বারবার তাকে আহত করে কাইল করে দিতে থাকে। এমনকি যখন সে দেখতে পায় যে ব্লেড দিয়ে সে মর্গ্যানকে কাবু করতে পারছে না, এবার সে তার হাতের উপরে একটি কুড়াল তুলে নেয়, আর সেই কুড়াল দিয়ে সে বারবার মর্গ্যানকে কোপানোর জন্য এগিয়ে যেতে থাকে। যখন ইউকো এবার মর্গ্যানকে এক কোপ মেরে তার মাথা আলাদা করে দিবে, ঠিক ওই মুহূর্তে ঝোপের পাশ থেকে মার্টিনেজ বেরিয়ে আসে আর তার হাতে থাকা একটি সাইলেন্সার লাগানো গান দিয়ে ইউকোর কপাল বরাবর শুট করে দেয়, আর এখানে তার চ্যাপ্টার মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর মার্টিনেজ এসে মর্গ্যানের দিকে তার গান তাক করে। এখানে মর্গ্যান ভাবতে থাকে যে মার্টিনেজ হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তবে একদম শেষ সময় দেখা যায় যে মার্টিনেজ তার দেওয়া কথা মতে গানটি মর্গ্যানের হাতে ফিরিয়ে দেয় আর তার বিশ্বাস রক্ষা করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ভয়ঙ্কর অ্যাসাসিন রাইডার খুঁজতে খুঁজতে মর্গ্যানের বাসার মধ্যে ঢুকে পড়েছে, আর সেখানে সে সম্পূর্ণ রুম খুঁজে খুঁজে মর্গ্যানকে খুঁজতে থাকে। আর এদিকে মর্গ্যান তার মোবাইলে সিগন্যাল পেতে থাকে যে কেউ তার রুমের মধ্যে ঢুকেছে। আসলে ফ্লোরের মধ্যে সেই জিপিএস ট্র্যাকারগুলো ফেলে দিয়ে এসেছিল, আর রাইডার যখন জিপিএস ট্র্যাকারগুলোর উপরে পা রেখেছিল সাথে সাথে মর্গ্যানের মোবাইলে নোটিফিকেশন আসা শুরু করে। এবার নোটিফিকেশন অন করলে মর্গ্যানের সেই রুমের মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে তার রুমের মধ্যে ঢুকেছে স্বয়ং সেই অ্যাসাসিন রাইডার। এই কাহিনী দেখার পরে মর্গ্যান দ্রুত গাড়ি নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। যেভাবেই হোক রাইডারকে আজকে খতম করেই দিতে হবে। মর্গ্যানের আস্তানা খুঁজছিল, ঠিক ওই সময়ে সে মর্গ্যানের পুরো প্ল্যানের ডেটা খুঁজে পায়, আর সে বুঝতে পারে যে মর্গ্যানও তাকে মারার জন্য মরিয়া হয়ে পড়েছে। এদিকে আবার দেখা যায় ততক্ষণে ক্লাবের লিডার কর্ডওয়েলের বাসায় আসে ওই লেডি অ্যাসাসিন নমি। এখানে সে কর্ডওয়েলের সাথে গল্প করতে করতে সুযোগ বুঝেই তার পকেট থেকে একটি ছুরি বের করে আর তার নিজের স্টাইলে কর্ডওয়েলের গলা ফাঁসিয়ে দেয়। এরপর কর্ডওয়েলের মৃত্যু নিশ্চিত করতে সে বারবার তার বুকের মধ্যে ছুরি বসিয়ে দিতে থাকে। এতক্ষণে তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে এই নমি নামের মেয়েটি আসলে কে। চলো এবার তোমাদের ফাইনাল উত্তর দিয়ে আসি। আসলে এই নমি নামের মেয়েটি হলো ফ্রান্সের ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের সিভিল একজন এজেন্ট। সেই সাথে তার আরো একটি পরিচয় রয়েছে, সে হচ্ছে এই মুভির 5 নাম্বার এবং সব থেকে ভয়ঙ্কর অ্যাসাসিন ফল। সে পুলিশের ডিপার্টমেন্টে হয়ে কাজ করে ঠিকই, কিন্তু তার পরিচয় লুকিয়ে রেখে সে আন্ডারওয়ার্ল্ডের একজন ভয়ঙ্কর অ্যাসাসিন হিসেবেও পুরো আন্ডারওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে দেখা যায় মর্গ্যান তার ফোনের ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ততক্ষণে রাইডার তার বাসা থেকে বেরিয়ে গেছে। কিন্তু এখানে মর্গ্যান লক্ষ্য করে যে রাইডার তার কম্পিউটার ঘাটাঘাটি করে সকল তথ্য পেয়ে গেছে। তাই সে তার স্ত্রীকে ফোন করে আর তাকে বলতে থাকে যে সে বাচ্চাকে স্কুল থেকে যেন কোনোভাবে বাড়িতে না নিয়ে যায়, বরং সে যেন বাচ্চাকে নিয়ে ওই জায়গা থেকে দ্রুত কোথাও সরে যায়, কারণ একজন লোক তাদের দুজনকে মেরে ফেলার জন্য অবশ্যই এবার স্কুলের দিকে যাবে। ঠিক ওই মুহূর্তেই এবার আমরা রাইডারকে দেখতে পাই যে মর্গ্যানের বাড়ি থেকে সরাসরি এসে উপস্থিত হয়েছে মর্গ্যানের মেয়ের স্কুলে। রাইডার পুরো স্কুল তন্ন তন্ন করে খুঁজতে থাকে, তবে সেখানেও কাউকে না দেখতে পেয়ে এবার সে ওই জায়গা থেকে বেরিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে মর্গ্যানের স্ত্রী সোফিয়া তার মেয়েকে নিয়ে স্কুলের টেবিলের নিচে দম বন্ধ করে বসেছিল। যাই হোক, এমন এক হার হিম করা ঘটনার পরে এবার মর্গ্যানের স্ত্রী সোফিয়া তাকে বলতে থাকে যে তুমি আজকে
আজকে আমাকে বলবে যে তুমি আসলে কি কাজ করো। এবার মর্গ্যান তার স্ত্রীকে তার বাসার মধ্যে থাকা একটি গোপন রুমের মধ্যে নিয়ে যায়। আর এবার সোফিয়া দেখতে পায় যে সেই রুমের মধ্যে আধুনিক সব ডিভাইসের সাথে সাথে ভয়ঙ্কর সব ওয়েপন সাজানো রয়েছে। আর এখানে ফাইনালি মর্গ্যান তার স্ত্রীর কাছে তার পেশা সম্পর্কে সকল কিছু বলে দেয়, কিন্তু সে তার স্ত্রীকে শান্ত করতে করতে এখানে বলতে থাকে যে আমি বাকি কথাগুলো ফিরে এসে তোমাকে বুঝিয়ে বলবো, এখন আমার হাতে সময় খুবই কম, তাই এই জায়গা থেকে তোমাদের দ্রুত চলে যেতে হবে। এসব কথা বলতে বলতে মর্গ্যান তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে একটি প্রাইভেট প্লেনের কাছে নিয়ে আসে আর তাদেরকে প্লেনে তুলে দিয়ে ফ্রান্স থেকে অন্য দেশে পাঠিয়ে দেয়। সিন শিফট হলে আমরা লিওন নামের সেই পুলিশ অফিসারকে দেখতে পাই যে আজকেও এসেছে সেই 115 নাম্বার লকারের কাছে, আর আবারও সে ওই লকার থেকে একটি মানুষের কাটা আঙ্গুলের পার্সেল নিয়ে চলে যায় তার ল্যাবে। এদিকে স্ত্রীকে বিদায় দেওয়ার পরে মর্গ্যান জানতে পারে যে তাদের এজেন্সির লিডার এবং তার পিতৃ সমতুল্য কর্ডওয়েলকে কে বা কাহারা গলা কেটে খুন করে গেছে। সে কর্ডওয়েলের বডির পাশে যায় আর সেখানে একটি চিঠির মাধ্যমে জানতে পারে যে কর্ডওয়েলকে আর কেউ নয়, স্বয়ং ফল্ক নিজেই হত্যা করেছে। আর একই রাতে অন্যদিকে আমরা দেখতে পাই যে জেনি তার বাবার কবরের পাশে ফুল নিয়ে গেছে সমবেদনা জানাতে। এখানে আমরা দেখতে পাই একদিকে মর্গ্যান এবং অন্যদিকে জেনি একই সাথে শপথ নেয় যে তাদের পিতার হত্যার প্রতিশোধ তারা নিয়ে ছাড়বে। পরের দিন সকালে মর্গ্যান সরাসরি চলে আসে রাইডারের গোপন আস্তানায়। মর্গ্যান এই ভয়ঙ্কর রাইডারের আস্তানা দেখে একদম থ হয়ে যেতে থাকে। একটা মানুষ যে এতটা বিভৎস এবং কুরুচি সম্পূর্ণ হতে পারে এটা তার ধারণার বাহিরে। ঠিক ওই সময় দেখা যায় দরজার অপর পাশ থেকে রুমের মধ্যে ঢুকে পড়েছে রাইডার। পাশে থেকে লুকিয়ে মর্গ্যান তার হাতে থাকা একটি ঘুমের ইনজেকশন শুট করে দেয় রাইডারের ঘাড়ে। পাওয়ারফুল ঘুমের ইনজেকশনের কারণে রাইডার আস্তে আস্তে ক্লান্ত হয়ে সোফায় পড়ে যেতে থাকে। আর এই সুযোগে মর্গ্যান তাকে জিজ্ঞেস করতে থাকে যে বল, আমাকে হত্যা করার জন্য ডার্ক ওয়েবে অর্ডার তোদেরকে কে দিয়েছিল? রাইডার তাকে বলতে থাকে যদি জানের মায়া থাকে তবে এই জায়গা থেকে সরে যা, কারণ যদি আমি একবার উঠতে পারি তবে তোর খেলা এখানেই শেষ করে দেব, আর তোকে এমন ভয়ঙ্কর ভাবে মারবো যে তোর কোনো ছিঁড়ে ফোটাও থাকবে না। রাইডারের এমন কথাবার্তা শুনে মর্গ্যানের মাথায় রক্ত উঠতে থাকে আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাইডারের মাথায় হেডশট দিয়ে তারও চ্যাপ্টার এখানেই শেষ করে দেয়। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় যে একটি স্কোয়াড ফোর্সের বিশাল টিম রাইডারের পুরো বাড়ি ঘিরে নিতে থাকে আর বিল্ডিং এর সিঁড়ি দিয়ে তারা উপরের দিকে উঠে আসতে থাকে। আসলে এই স্কোয়াড টিম গুলোকে এনেছিল ফল্ক নামের অ্যাসাসিন নিজেই, কারণ তোমাদের আগেই বলেছি যে সে ডার্ক ওয়েবের একজন অ্যাসাসিন হলেও সরাসরি সে একজন স্পেশাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের অফিসার। ফলে সে তার এই সামরিক শক্তি খাটিয়ে এবার লিগ্যাল ভাবে মর্গ্যানকে হত্যা করতে চায়। তবে যখন মর্গ্যান দেখতে পায় যে পুরো বিল্ডিং একটি সোয়াট ফোর্স এসে ঘিরে নিয়েছে, এবার সে ওই বিল্ডিং এর দেয়ালে একটি বোমা সেট করে দেয় আর সেই বোমাটি ব্লাস্ট হওয়ার সাথে সাথেই বিল্ডিং থেকে নিচে লাফিয়ে পড়ে আর সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যেতে থাকে। তবে স্কোয়াড ফোর্সের পুরো টিম এলোপাথারি ফায়ার করতে করতে তারা মর্গ্যানের গাড়ির দিকে ধাওয়া শুরু করে। এভাবে কয়েক ঘন্টা ধরে চলে অ্যাসাসিন ভার্সেস স্কোয়াড ফোর্সের ডগ ফাইট। তবে এক পর্যায়ে মর্গ্যান স্কোয়াড ফোর্সের হাত থেকে পালাতে যেয়ে একটি ব্রিজের উপরে এসে উঠে পড়ে আর সে দেখতে পায় যে ব্রিজের দুই পাশ থেকে স্কোয়াড ফোর্সের গাড়ি এসে তাকে ঘিরে নিয়েছে। এখানে তার আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এবার সে আর কোনো কুল কিনারা না পেয়ে পুরো অ্যাম্বুলেন্স নিয়ে ব্রিজ ভেঙে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর সেই স্কোয়াড ফোর্সের লোকগুলো এসে কোনো কিছু না দেখা দেখি করে পানির মধ্যে এলো পাথারি ফায়ার করতে থাকে, কিন্তু তারা এতটুকুতেই থেমে থাকে না। সেখানে স্কোয়াডের লিডার ফল্ক চলে আসে আর তাদের লোকজনকে বলতে থাকে যে পানিতে নেমে খুঁজে বের করার জন্য ড্রাইভার ডেকে নিয়ে আসতে। কিন্তু এদিকে দেখা যায় ততক্ষণে মর্গ্যান সাঁতরে নদীর অন্য পাশে চলে এসেছে। সেই রাতে মর্গ্যান চলে যায় পুলিশ অফিসার লিওনের কাছে আর তাকে গান পয়েন্ট করে এবার বলতে থাকে তুই আমাকে তোদের লিডার ফল্কের কাছে নিয়ে যাবি। লিওন যখন বুঝতে পারে যে মর্গ্যান তাদের অপকর্মের কথা অলরেডি জেনে গেছে, এবার সে বাধ্য হয় তাদের লিডার ফল্কের কাছে মর্গ্যানকে নিয়ে যাওয়ার জন্য। সিন শিফট হলে আমরা দেখতে পাই যে লিওন একটি মর্গের মধ্যে এসেছে আর সে কৌশলে ফল্ককে ডেকে নিয়ে এসেছিল মর্গ্যানের ডেড বডি দেখানোর জন্য। লিওন যখন সেই ডেড বডির মুখ খুলতে যাবে, এবার পেছন থেকে মর্গ্যান এসে ফল্ককে গান পয়েন্ট করে ধরে আর তাকে বলতে থাকে যে তোদের খেলা আজকে এখানেই শেষ। কিন্তু এই ফল্ক নামের লেডি অ্যাসাসিন এতটাই ডেঞ্জারাস এবং চতুর ছিল যে সে ওই লাশের উপরে থাকা একটি স্টিলের বাটি তুলে নেয় আর সেটি দিয়ে মর্গ্যানকে মার শুরু করে আর এর কারণে মর্গ্যানের হাতে থাকা গান নিচে পড়ে যায়। আর এই সুযোগে ফল্ক মর্গ্যানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে মারতে একদম ছানা ভর্তা করে দিতে থাকে। এমনকি ফল্ক তার কোমরের মধ্যে থেকে একটি চাকু বের করে আনে আর তার স্টাইলে মর্গ্যানের দিকে এগিয়ে যায় তাকে মেরে ফেলার জন্য। এভাবে সে মর্গ্যানকে তার চাকু দিয়ে বারবার স্ট্যাব করতে থাকে। মর্গ্যান যখন বুঝতে পারে যে সে এই লেডি অ্যাসাসিনের হাতে মরতে চলেছে, ঠিক ওই সময়ে সে তাকে এক লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর ডেড বডির পাশে থাকা একটি ইলেকট্রিক হিটার তুলে নেয় আর ফল্কের বুকের মধ্যে ইলেকট্রিক শক দিয়ে দেয় আর
আর এমন হাই ভোল্টেজ ইলেকট্রিক শক খাওয়ার কারণে এই প্রথমবারের মতো ফল্ক একটু ঘায়েল হয়ে পড়ে। এই সুযোগে মর্গ্যান নিচে পড়ে থাকা ফল্কের সেই চাকু তুলে নেয় আর ফল্কের হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে দেয়ালের সাথে আটকে দেয়। যখন ফল্ক এবং মর্গ্যানের মধ্যে মারামারি চলছিল, এদিকে লিওন তার হাতে থাকা স্যাটেলাইট মোবাইলের মাধ্যমে স্কোয়াড ফোর্সদের লোকেশন জানিয়ে দিয়েছিল। তাদের এই বিল্ডিং এর মধ্যে স্কোয়াড ফোর্সের একটি টিম এসে ঘিরে নিতে থাকে। যখন মর্গ্যান বুঝতে পারে যে সে আবারও স্কোয়াড ফোর্সের হাতে ধরা পড়তে চলেছে, এবার সে নিজেকে বাঁচাতেই ফল্ককে ওই জায়গাতে রেখেই বিল্ডিং এর অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কারণ ফল্ক যে একজন অ্যাসাসিন সেটার প্রমাণ মর্গ্যানের হাতে নাই। এই জায়গা থেকে পালিয়ে আসার পরে মর্গ্যান আগে গোসল করে নিজেকে ফ্রেশ করে নিতে থাকে। এরপর সে ভাবতে থাকে যে কিভাবে এই অ্যাসাসিন ফল্কের আসল রূপ সে উন্মোচন করবে। কারণ এই ফল্ক নামের অ্যাসাসিন এতটাই ডেঞ্জারাস যে স্বয়ং মর্গ্যান নিজেও তার সাথে পেরে উঠছিল না। সে তার কম্পিউটারে ডার্ক ওয়েবের মধ্যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এবার জানতে পারে যে আজ থেকে 7 বছর আগে ফল্ক একদিন রাশিয়ান এক গ্যাংস্টারকে হত্যা করেছিল তার মেয়ের সামনে। আর সেই মেয়েটি বর্তমানে এখন ফ্রান্সের ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টেই চাকরি করে। তাই সে আর সময় নষ্ট না করে দ্রুত জেনির কাছে চলে আসে। প্রথমেই সে জেনির দিকে গান তাক করে বলতে থাকে, আমি তোমাকে হত্যা করতে আসিনি, আমি জাস্ট কিছু কথা বলবো, তুমি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। এবার সে তাকে সকল ঘটনাগুলো খুলে বলতে থাকে। মর্গ্যান জেনিকে বলতে থাকে, তুমি তোমার বাবার হত্যাকারীকে খোঁজার জন্য যেই ডিপার্টমেন্টে কাজ করছো, ঠিক একই ডিপার্টমেন্টে তোমার বাবার হত্যাকারী একজন পুলিশ হিসেবে কাজ করে চলেছে। তোমার চোখের সামনে সে একজন পুলিশ হিসেবে কাজ করলেও ভেতরে ভেতরে সে একজন ভয়ঙ্কর অ্যাসাসিন। আর সেই অ্যাসাসিনের নাম হচ্ছে ফল্ক, যাকে তোমরা নমি নামে জানো। আর এই ফল্ক এমন ভাবে মানুষ হত্যা করে যে প্রত্যেকটা ভিকটিমের হাত থেকে সে একটি করে আঙুল কেটে নিয়ে আসে। এই কথা শোনার সাথে সাথে জেনির মনে পড়ে যায় যে তার বাবাকে হত্যা করার পরে তার একটি আঙুল কেটে নেওয়া হয়েছিল। জেনি ওই স্মৃতিগুলো মনে করতে করতে হঠাৎ তার মনে পড়ে যায় যে আসলে সেদিন ক্যাপের আড়ালে লুকিয়েছিল তাদেরই পুলিশের ডিপার্টমেন্টের নমি নামের সেই অফিসারের চেহারা। কিন্তু এদিকে এসব কিছু চললেও অন্যদিকে দেখা যায় ফল্ক ইতিমধ্যেই মর্গ্যানের স্ত্রীর লোকেশন খুঁজে বের করেছে আর তাকে ধরে ফেলেছে। ফল্ক মর্গ্যানকে ফোন করে আর তার স্ত্রীর একটি ছবি পাঠায়, যেখানে দেখা যায় সোফিয়াকে হাত পা বেঁধে একটি বাথটবের মধ্যে ফেলে রাখা হয়েছে আর সেই বাথটবের মধ্যে পানির ট্যাপ ছেড়ে দেওয়া হয়েছে। ফল্ক বলতে থাকে, আমাকে ধরার জন্য তুই অনেক সময় পাবি, কিন্তু তোর স্ত্রীকে বাঁচানোর জন্য সময় আছে মাত্র কয়েক মিনিট। যদি তোর স্ত্রীকে বাঁচাতে চাস তবে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের কাছে না যেয়ে নিজের হিম্মত থাকলে স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে যা। এই কাহিনী শোনার সাথে সাথে এবার মর্গ্যান দ্রুত ওই জায়গা থেকে তার স্ত্রী যেখানে রয়েছে সেই লোকেশনের দিকে দৌড়াতে থাকে। মর্গ্যান ভুলবশত যখন দরজা খুলে সামনে এগোতে যাবে তার পায়ের নিচে একটি তার বেঁধে যায় আর সে দেখতে পায় যে তার পায়ের সাথে লেগে থাকা এই তার এক ভয়ঙ্কর বোমার সাথে সেট করা। মানে এখন যদি মর্গ্যান তার পা একটু এখান থেকে নড়ায় তবে সেখানে এক ভয়ঙ্কর ব্লাস্ট হবে আর সেই ব্লাস্টে এখানে মর্গ্যান এবং তার স্ত্রী দুজনেই একসাথে মারা যাবে। তারের সাথে মর্গ্যানের পা লাগার সাথে সাথে বোমার কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের অফিসার নমি ওরফে ডার্ক ওয়েবের ভয়ঙ্কর অ্যাসাসিন ফল এক পা দুই পা করে মর্গ্যানের সামনে এসে দাঁড়ায়। সে মর্গ্যানের হাত থেকে নিজের গানটি কেড়ে নেয়। এরপর তার স্ত্রীকে যে বাথটবের মধ্যে রাখা ছিল সে ওই বাথটবের পানির ট্যাপের ফোর্স আরো বাড়িয়ে দেয়। মানে একদিকে মর্গ্যান ওই জায়গা থেকে এক পাও নাড়াতে পারছে না আর এদিকে বাথটবের মধ্যে পানি আস্তে আস্তে বেড়ে চলেছে, ফলে তার স্ত্রী নিঃশ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে মারা যাবে। ঠিক ওই সময় দেখা যায় যে এই রুমের মধ্যে ঢুকে পড়েছে পুলিশ অফিসার লিওন। লিওন যখন ফলকে কিছু বলতেই যাবে ঠিক তার আগেই ফল ঘুরে উঠে লিওনের পেটে শুট করে দেয় আর তাকে সেখানে হত্যা করে ফেলে দিয়ে ফল্ক ওই জায়গা দ্রুত ত্যাগ করে। আসলে ফল্ক চাচ্ছিল না যে তার সাথে কাজ করা কেউ আপাতত বেঁচে থাকুক, কারণ তার সন্দেহ হয়েছে এই লিওন নামের অফিসার যে কোনো সময়ে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের কাছে তার মুখ খুলে দিতে পারে। কিন্তু এখানে দেখা যায় ফল্ক চলে যাওয়ার পরে এবার লিওন বুঝতে পারে যে তার সাথে মারাত্মক রকমের বেইমানি করা হয়েছে, ফলে সে মৃত্যুর আগে তার জীবনের বিনিময়ে একটি ভালো কাজ করতে থাকে। সে কোনো রকমে নিজের বডিকে টেনে টেনে সেই বাথটবের দিকে নিয়ে যেতে থাকে আর ততক্ষণে দেখা যায় যে ইতিমধ্যে এই বাথটব পানি দিয়ে পূর্ণ হয়ে যাওয়ার কারণে মর্গ্যানের স্ত্রী সোফিয়া পানির নিচে ডুবে গেছে। একদম লাস্ট সময়ে লিওন ট্যাপটি বন্ধ করতে সক্ষম হয় আর এদিকে আস্তে আস্তে বোমার কাউন্টডাউনও শেষ হয়ে যেতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যেই সে বোমার কাউন্টডাউন শেষ হয়ে যায় আর এবার ফাইনালি মর্গ্যান তারের কাছ থেকে পা সরিয়ে নেয়, তার স্ত্রীকে বাথটবের মধ্যে থেকে বাইরে বের করে আনে আর তার বুকের মধ্যে বারবার জোরে জোরে চাপ দিয়ে মুখের মধ্যে থাকা সকল পানিগুলো বের করে আনে। আর অবশেষে এখানে আমরা দেখতে পাই যে মর্গ্যানের স্ত্রী সোফিয়া তখনও বেঁচে রয়েছে। তার স্ত্রীকে ওই জায়গাতে রেখে এবার মর্গ্যান একটি গান তুলে নিয়ে চলে আসে ফল্কের পেছনে। সেখানে রাস্তায় আশেপাশে প্রচুর মানুষ দেখা যাচ্ছিল, তবে এরই মধ্যে থেকে মর্গ্যান পেছন থেকে ফল্কের
ফল্কের নাম ধরে ডেকে ওঠে। আর ফল্ক যেই পেছনে ঘুরে তাকায় সাথে সাথে এই অগণিত মানুষের মধ্যে দিয়েই মর্গ্যান ফল্কের কলিজা বরাবর এক ফায়ার করে বসে, আর বুলেট এসে একদম ফল্কের হৃৎপিণ্ডে লাগে, আর ফল্ক আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। আর অবশেষে এখানেই ফল্কের অধ্যায় সমাপ্ত হয়। মুভির একদম লাস্টের সিনে দেখা যায় মর্গ্যান তার এই অ্যাসাসিন জীবন ছেড়ে দিয়ে তার স্ত্রীকে নিয়ে এই শহর থেকে অন্য কোনো জায়গায়